নিরঞ্জন আওয়ামী লীগের 5ই আগস্টের পরে অনেকে বলার চেষ্টা করেছে, বিশেষ করে ছাত্রলীগের সাবেক একজন সভাপতি, বিএনপি করেন এখন অ্যাডভোকেট ফজলুর রহমান। উনি বলেছিলেন আওয়ামী লীগের আর লিখতে নাকি 10 বছর লাগবে। তারপর কেউ কেউ বলেছিলেন আওয়ামী লীগের এখানে যদি জয় বাংলা বলে, জয় যদি বলে বাংলা বলতে হবে 1 কিলোমিটার দূরে গিয়ে। সে আওয়ামী লীগ কিভাবে ঘুরে দাঁড়িয়েছে সবাই দেখছে। এই ম্যাজিকটা কি আপনার কাছে? আপনি কথা শুরুতেই যে মানুষটির নাম উচ্চারণ করলেন তার সাথে আমার পরিচয় সম্পর্ক দীর্ঘদিনের। 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করার পর আমরা যারা রাজনীতিতে হাতে করে নিয়েছিলাম, ছাত্র রাজনীতিতে শুরু করেছিলাম, সেই অন্ধকার তমসাচ্ছন্ন সময় থেকেই তার সাথে আমার পরিচয় সম্পর্ক। তিনি অসাধারণ বাগ্মী, তার বক্তৃতায় মানুষ মহাবিষ্ট হতো। আমি বহু মানুষকে দেখেছি তার বক্তৃতায় চোখের জল ধরে রাখতে পারেননি, অশ্রুধারা গড়িয়ে পড়তে আমি দেখেছি। সেই মানুষটির সাথে যে সকল কারণে মতানৈক্য দেখা দিল, যার ফলশ্রুতি তিনি আমাদের দল ত্যাগ করেননি, আমিও আমার প্রিয় নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের প্রতি শ্রদ্ধা রেখেই বলবো, সে সিদ্ধান্তটি মনে হয় সঠিক ছিল না। তিনি আমাদের যে কথা শিখিয়েছিলেন, রাজনীতিতে ব্যক্তিগত চাওয়া পাওয়ার চেয়ে দলের সামষ্টিক ভাবনা, সার্বজনীনতাকেই অগ্রাধিকার দিতে হয়। সেক্ষেত্রে তিনি যদি তার ধারাবাহিকতা রক্ষা করতেন, তিনি যদি দল থেকে বেরিয়ে না যেতেন, তাহলে আমার মনে হয় আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি, বা তিনি আজ যে কথাটা হরদম বলে চলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার বাইরে আমি যাব না, সেটা আরো ভগবান থাকতো, আরো শক্তিশালী থাকতো। তো যাই হোক, ফজলুর রহমান যে কথাটা বলেছিলেন, আপনি উচ্চারণ করেছেন, তা আমি উচ্চারণ করতে চাই না। আমি শুধুমাত্র, জানি না ফজলুর রহমান, ফজলু ভাই আমার এই কথা শুনবেন কিনা, তাকে উদ্দেশ্য করে আমি বলি, রাজনীতি কোনো বদ্ধ জলাশয় নয়, রাজনীতি কোনো কুয়ায় আটকে থাকার বিষয় নয়। রাজনীতি হচ্ছে এমন একটা বিষয় যার প্রবাহমান ধারা থাকবে, নদীর মতো তার স্রোত থাকবে, তার গতি থাকবে, তার জোয়ার থাকবে, তার ভাটা থাকবে, সমুদ্রের মতো উত্তাল তরঙ্গ থাকবে, গর্জনও থাকবে। ফজলুর রহমান নিশ্চয়ই রক্ত মাংসে গড়া একজন মানুষ, নিশ্চয়ই তিনি জ্যোতিষ বিজ্ঞানীও নন। তিনি অমন কথাটা কেন বলেছিলেন? কারণ তার কাছে তো এমন অনেক উদাহরণ। আপনাকে একটু সংযোজন করি দাদা, যে আপনি যখন কথাটা শুরু হয়েছে, মতানৈক্যটা কি ছিল যে কারণে উনি আওয়ামী লীগ ছাড়লেন, বা আওয়ামী লীগ ছেড়ে তো লাভ হলো না, উনি কাদের সিদ্দিকীর ওখানে গেলেন, ওখানে টিকতে পারলেন না, আর উনি আজকে বিএনপিতে আছেন, বিএনপি তাকে হাত পা বেঁধে রেখেছে, কথা বলতে দেবে না তাকে। দেখুন, রাজনীতি হোক, সামাজিক জীবন হোক, ব্যক্তি জীবন হোক, মানুষের কিন্তু একটা প্রকাশ্য ধারণা থাকে, আরেকটা অপ্রকাশ্য ধারণা থাকে। এখন আমি তো বলেছি ফজলু ভাইয়ের সাথে আমার যে পরিচয় সম্পর্ক, আপনি আমাকে যে জায়গায় নিতে চাচ্ছেন আমি সে জায়গায় যেতে চাচ্ছি না। আমি এটুকুই শুধু আমি শুধু এটুকুই বলবো, ফজলুল ভাই যদি শুনেন বা শুনবেন, আমাকে ক্ষমা করবেন। তার সাথে মূলত
রাজনৈতিক মতাদর্শগত কোনো পার্থক্য ছিল না, তার সাথে রাজনৈতিক মতাদর্শগত কোনো পার্থক্য ছিল না। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা দেশে ফেরার পর ছাত্রলীগ দ্বিখণ্ডিত হয়। একটি খণ্ডের তিনি সভাপতি হয়েছিলেন। রাজনীতিতে যখন কারো পক্ষ নেয়, কারো বিপক্ষে যায়, তখন অনেক বক্তৃতা করতে হয়, অনেক বক্তৃতা করেন। তা আমাদের নেত্রী শেখ হাসিনা কিন্তু তাকে আজকে যে দুর্ভাগ্য, তার বিরুদ্ধে একটি শব্দ ব্যবহার করা হয়, যে শব্দটি সম্পূর্ণরূপে তার সাথে যায় না। যারা তাকে বলেন তারা সঠিক বলেন না, কারণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রতিপক্ষকে ধারণ করার এতই তার ক্ষমতা, কল্পনায় আনতে পারবেন না। দেখেন, কোন শব্দটা? শুনুন 1991 সালে যে নির্বাচনে আমরা জয় লাভ থেকে ছিটকে পড়েছিলাম, সেই নির্বাচনে পরাজয়ের কারণও কিন্তু আমাদের নেত্রী পরক্ষণে যা বলেছেন, যা দেশবাসীর কারো কাছে গ্রহণযোগ্য হয়েছে, কারো কাছে হয়নি। পরবর্তীতে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা যা বলেছিলেন ঠিক বলেছিলেন। সূক্ষ্ম কারচুপি, কালো টাকার অপব্যবহার, অসভ শক্তির গোপন আতাতের কাছে আমাদেরকে পরাজিত করা হয়েছিল। সেই শাহাবুদ্দিন সাহেবকে যেমনিভাবে বঙ্গবন্ধু কন্যা প্রস্তাব করেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হবার জন্যে, এবং খুলেই বলি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই বার্তা নিয়ে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য হয়েছিলেন অ্যাডভোকেট আব্দুল মান্নান গিয়েছিলেন। আব্দুল মান্নানকে জাস্টিস শাহাবুদ্দিন সাহেব বলেছিলেন যে কেউ তো আমাকে কিছু বলেননি, আপনাদের সভানেত্রী তো কিছু বলেননি। এই বার্তা নিয়ে যখন তিনি ফিরে আসেন, সভানেত্রী শেখ হাসিনা তাকে ফোন করেন এবং তিনি তখন থাকতেন ধানমন্ডির ৮ নম্বর রোডের একটি বাড়িতে, সেখানে চলে যান। আমারও যাওয়ার সৌভাগ্য হয়েছিল। আনুষ্ঠানিক প্রস্তাব দেন, তিনি গ্রহণ করেন, তিনি প্রধান উপদেষ্টা হন। তার প্রধান উপদেষ্টা হওয়াকালীন সময়েও আমরা নির্বাচনে হেরেছি। তো তারপরে নির্বাচনে কিন্তু শেখ হাসিনা জয়লাভ করে তাকেই রাষ্ট্রপতি নির্বাচিত করেছিলেন। মনে আছে কি আপনাদের এই কথাটা? সুতরাং আমি বলি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অত্যন্ত একটা উদার, মুক্ত, গণতান্ত্রিক মানুষ। সে তার প্রতিপক্ষের সাথে, চরম শত্রুর সাথেও হাসি মুখে কথা বলতে বা রাজনৈতিক মত বিনিময় করতে কুণ্ঠাবোধ করেন না। বেগম জিয়ার কথাই দেখুন, 3 জোটের রূপরেখা, সেই 3 জোটের রূপরেখায় 5 দফা এবং 5 দফার পরে ঐক্যবদ্ধ ঘোষণা ইত্যাদি ইত্যাদি প্রশ্নে তিনি একত্রিত হয়েছেন না। তার মনেও তো কষ্ট ছিল, যন্ত্রণা ছিল। তার পিতাকে, তার ভাইকে, তার স্বজনদের কারা হত্যা করেছে, কার কি দায়িত্ব ছিল, কে কোন দল কি কথা বলেছে, তিনি কি ভুলে গিয়েছিলেন? তো দেশের স্বার্থে, জাতির স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের প্রয়োজনে তার সাথেও ঐক্যবদ্ধ আন্দোলন করেছিলেন। সেই উদারভুক্ত গণতান্ত্রিক মানুষকে যারা নিছক ছোটখাটো কি বলবো ব্যক্তিগত কারণে ত্যাগ করেছেন আমাদের প্রিয় ফজলু ভাই তার একজন। তাকেও কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাকশাল থেকে আওয়ামী লীগে ফিরিয়ে এনেছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য নির্বাচিত করেছিলেন এবং তিনি যে আসনটিতে মনোনয়ন চাইতেন, ইটনা মিঠামইন অষ্টগ্রাম, সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ সাহেবের নির্বাচনী এলাকাটো এই মিঠামইন ইটনা অষ্টগ্রাম। সেখানে আমাদের নেতা ফজলুর রহমান মনোনয়ন চাইতেন, তিনিও জনপ্রিয় ছিলেন। কিন্তু
একটি আসনে একাধিক ব্যক্তি দাবিদার হতেই পারেন, তো দলের মনোনয়ন তো দিতে হবে একজনকেই। আমাদের নেত্রী শেখ হাসিনা প্রবীণ নেতা হিসাবে আব্দুল হামিদকে পছন্দ করেছিলেন এবং আমাদের নেতা ফজলুর রহমানকে কিশোরগঞ্জ সদরে মনোনয়ন দিয়েছিলেন। তিনি এইভাবেই সংকটটা নিরসন করতে চেয়েছিলেন। পরবর্তীতে কি কারণে দূরত্ব রচিত হয় আমি জানি না, বা বলতে চাইও না, বা বলা উচিত হবে না। থাকুক সেই কথাটা না হয় মনের গভীরেই বা গোপনেই। তবে অতি সম্প্রতিকালে, বিশেষ করে গত 1 বছর, আমি ফজলুর রহমান সাহেবের বা আমার প্রিয় ফজলু ভাইয়ের যত বক্তৃতা শুনেছি, অনেক বক্তৃতাই আমার মনোপুত হয়েছে। তিনি মনে হয় বিএনপিতে আর থাকছেন না, বা থাকতে চাইলেও থাকতে পারবেন না, বা তিনি তার মনের গভীরে যে বিশ্বাস, সে বিশ্বাসের সাথে আর আপোষ করতে পারবেন না। অতএব তিনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দিকেই ধাবমান হবেন। তিনি হয়তোবা বলেছেন তিনি মুক্তিযোদ্ধাদের একটি সংগঠন করবেন, তাকেও আমি সাধুবাদ জানাবো। তাও তিনি যারা 1971 সালে, উনি যে কথাটা বলেন, উনি কথা আওয়ামী লীগের ফিরে আসার কোনো সম্ভাবনা নেই, আওয়ামী লীগ আসবে না, বাঙালি জাতীয়তাবাদের একটা সংগঠনের সম্ভাবনা আছে, সেটা আসবে। উনি যেটা বলার চেষ্টা করেন, কোনোভাবে আওয়ামী লীগ ফিরবে এটা উনি চান না। এই কথা সর্বশেষ কবে বলেছেন আমি জানি না, উনি এইভাবেই বলেন। প্লাস হচ্ছে ওই যে বিখ্যাত কথাটি তাহলে আবার বলতে হয়। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, অপেক্ষা করতে হবে। তবে তিনি যে মুক্তিযুদ্ধের ধারায় ফিরে এসেছেন, জামাতিরা যেখানে বসে সেই দলটির সাথে, সেই জোটটির সাথে যে সে আর নাই, তাতেই আমি তাকে অভিনন্দন জানাই, তাতেই আমি তাকে অভিবাদন জানাই, সেলুট জানাই। আমি আশা করি, দৃঢ়ভাবেই আশাবাদ ব্যক্ত করি, একদিন হয়তোবা তার মনের এই সংকোচও কেটে যাবে। আমরা একটু সমসাময়িক বিষয়টা, সমসাময়িক এই যে মিছিল যেগুলো হচ্ছে, এই মিছিলগুলা মানে অর্গানাইজিং এর সাথে আপনারা কিভাবে জড়িত? দেখুন, 2024 সালের 5 আগস্ট অবৈধ, অসাংবিধানিক, অনির্বাচিত ক্ষমতার দখলদারেরা যখন জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রধানকে দেশ থেকে বাধ্য করলো, তখন দেশ কিন্তু একটা অমানিসার অন্ধকারের দিকে ধাবিত হতে লাগলো। 8 আগস্ট আবির্ভূত হলেন আরেক গায়েবী মাল, আজকের ইউনূস। সেই থেকে যে গ্রেপ্তার, দমন, পীড়ন, নিপীড়ন, নির্যাতন, মব সন্ত্রাস, অগ্নিসংযোগ, লুটপাট, ধর্ষণ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর, মুক্তিযোদ্ধাদের উপর, 14 দলীয় জোট নেতৃবৃন্দের উপর, ছাত্র, যুব, কৃষক, শ্রমিক, আইনজীবী, কৃষিবিদ, প্রকৌশলী, চিকিৎসক, অর্থাৎ যারাই মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে, যে মুক্তিযোদ্ধারাই মুক্তিযুদ্ধের কথা বলবে, যে সংস্কৃতি কর্মীরাই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলবে, যে লেখক, কবি, সাংবাদিক, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী মুক্তিযুদ্ধের কথা বলবে, তাকেই মাথায় ওরা আঘাত করে। এমন একটা কঠিন দুঃসময় আমরা অতিক্রম করছি। তো আওয়ামী লীগ তো এই ইউনূসের মতন দানবীয় দুঃশাসন মোকাবেলা করা খুব কঠিন কাজ নয়। কারণ ওর পিতামহ আইয়ুব খান, ইয়াইয়া খান, টিক্কা খান, রাও পরমান আলী, নিয়াজি, অনেক ওর পিতামহদের আমরা মোকাবেলা করেছি।
জিয়া মোকাবেলা করেছি। ওর কি ভাবি হয় নাকি বেগম খালেদা জিয়া, তাকেও আমরা মোকাবেলা করেছি। অতএব ইউনূসকে মোকাবেলা করে যাচ্ছি। পতন শুধুমাত্র সময়ের ব্যাপার। শুরু করেছিলাম ৩ জন, ৫ জন, ৭ জন, ১০ জনের মিছিল দিয়ে। সেই মিছিল এখন কি হচ্ছে? যদি ১০০ জন দিয়ে শুরু করি, ১,০০০-এ গিয়ে উন্নীত হয়। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো জয় বাংলা স্লোগান দিয়ে মিছিলে হাজির হয়। বাসের ভিতর থেকে জানালা দিয়ে মুখ বের করে জয় বাংলা নৌকা স্লোগানে উচ্চারিত হয়। এবং আমাদের যে আগামী প্রজন্মের যে সন্তানেরা প্রলোভনে পড়ে বা প্ররোচিত হয়ে বিপদগামী হয়েছিল, তারাও আজ ফিরে আসছে মুক্তিযুদ্ধের পতাকা তলে, স্বাধীনতা ছায়াতলে। সুতরাং এই মিছিল মিটিং ক্রমাগতভাবে বাড়তে থাকবে।